এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 96 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, যদি আমরা 96 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই 9.2 বলা হয়েছে সরল মুনাফা। দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। আচ্ছা দেখো, এই প্রশ্নটি কিন্তু আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, তাই না? কারণ কি? কারণ হচ্ছে এই প্রশ্নের মধ্যে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো আমাদের কাছে একদমই নতুন, তাই না? আচ্ছা, এখন এই শব্দগুলো সম্পর্কে যদি আমরা না জানি বা এগুলোর অর্থ যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু এই সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা কখনোই সঠিকভাবে সমাধান করতে পারবো না, কিংবা আমরা সঠিকভাবে বুঝতেও পারবো না, তাই না? আচ্ছা চলো তাহলে আমরা কিছু কিছু শব্দ সম্পর্কে আগে জেনে নেওয়ার চেষ্টা করি। যেমন দেখো, এখানে বলা হয়েছে কি বার্ষিক, তাই না? এই যে বার্ষিক কথাটি, বার্ষিক কথার অর্থ হচ্ছে কি? বার্ষিক মানে হলো বাৎসরিক, বা আমরা বলতে পারি এক বছরে। ঠিক আছে, বার্ষিক মানে হচ্ছে এক বছরে। এরপরে বলা হয়েছে কি? এরপরে বলা হয়েছে মুনাফা। দেখো, এই যে মুনাফা শব্দটি আমরা দেখতে পাচ্ছি, মুনাফা মানে হচ্ছে কি? মুনাফা মানে আমরা সহজভাবে যদি বলতে চাই তাহলে বলতে পারি হচ্ছে লাভ। ঠিক আছে, যেমন ধরো আমরা ব্যাংক থেকে কিছু টাকা আমরা নিলাম, হ্যাঁ, তাহলে আমরা প্রতি বছরে কিন্তু ব্যাংকে ওই টাকার জন্য কিন্তু কিছু লাভ দিতে হয়। ঠিক আছে, তাহলে বছর শেষে আমরা যে লাভটা দেই সেই লাভকেই কিন্তু বলা হয় মুনাফা। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম হচ্ছে মুনাফা মানে লাভ। তারপরে এখানে বলা হয়েছে ঋণ। এই যে ঋণ কথাটি দেখতে পাচ্ছি, ঋণ মানে তো আমরা সকলেই কম বেশি জানি, তাই না? আমরা যদি ব্যাংক থেকে কিছু টাকা নেই তাহলে সেই টাকাটাকেই কিন্তু বলা হয় ঋণ নেওয়া, তাই না? আচ্ছা, তাহলে আমরা শিখলাম বার্ষিক মানে হচ্ছে এক বছরে, মুনাফা মানে হচ্ছে লাভ, আর হচ্ছে কি ঋণ মানে কি? ঋণ মানে কিন্তু আমরা যখন কোনো টাকা ব্যাংক থেকে নেই সেই টাকাটাকে কিন্তু বলা হয় ঋণ নেওয়া, তাই না? আচ্ছা, এইবারে আশা করি আমরা প্রশ্নটিকে খুব সহজেই বুঝতে পারবো। আমরা যদি আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। অর্থাৎ এই দেখো, এই যে 6% বার্ষিক মুনাফার কথা বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে 6% বার্ষিক মুনাফা মানে কি? বার্ষিক মানে হচ্ছে এক বছর। অর্থাৎ জসিম যদি ব্যাংক থেকে কিছু টাকা নেয় তাহলে সে কি করলো? 6% ব্যাংককে কিন্তু বার্ষিক মুনাফা দিল। ঠিক আছে, অর্থাৎ বছর শেষে ব্যাংকে সে 6% লাভ দিল। ঠিক আছে, আচ্ছা 6% মানে কি? 6% মানে কিন্তু আমরা বুঝি হচ্ছে 100 ভাগের 6 ভাগ, মানে 100 টাকার মধ্যে 6 টাকা। এই যে পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি, এই পার্সেন্ট মানে কিন্তু 100, তাই না? অর্থাৎ 6% দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে কি 100 টাকার 6 টাকা, তাই না? অর্থাৎ সে যদি 100 টাকায়, মানে প্রতি 100 টাকায় বছরে 6 টাকা করে দেয়, তাহলে সে কত টাকা ঋণ নিয়েছে? 2000 টাকা কিন্তু সে মোট ঋণ নিয়েছে। 2000 টাকা ঋণ নিয়ে সে যদি প্রতি 100 টাকায় 6 টাকা করে লাভ দেয়, মানে মুনাফা দেয়, তাহলে প্রতি বছর মানে বছর শেষে তার কত টাকা মুনাফা দিতে হবে? মুনাফা মানে কি? লাভ। তার মানে ব্যাংকের কাছে তার বছর শেষে কত টাকা লাভ দিতে হবে সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে এই মুনাফার হিসাবটা কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখন এই মুনাফার হিসাবটা আমরা কিন্তু দুই রকম নিয়মে চাইলে বের করতে পারি। একটি হচ্ছে সূত্রের মাধ্যমে, হ্যাঁ, মুনাফার কিন্তু একটি সূত্র রয়েছে, হ্যাঁ। আচ্ছা, সূত্রটা আমরা শিখবো হচ্ছে যখন একটু নিচে যাব, তখন কিন্তু আমরা মুনাফার যে সূত্রটি রয়েছে সেটি সম্পর্কে জানতে পারবো। আচ্ছা দেখো, যদি এর আগে আর একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের কি বলা হয়েছে? দেখো, বলা হয়েছে বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল। আচ্ছা, মানে বিনিয়োগকৃত মানে কি? এই যে একটি শব্দ, দেখো এই শব্দটাও কিন্তু আমাদের কাছে নতুন, তাই না? বিনিয়োগকৃত মানে হচ্ছে যে টাকাটা ব্যাংক আমাদেরকে দেয়। ঠিক আছে, যে টাকাটা ব্যাংক আমাদের কাছে ঋণ দেয় সেইটাই হচ্ছে কি ব্যাংকের বিনিয়োগ, মানে ব্যাংক কিন্তু আমাদের কাছে বিনিয়োগ করলো। ঠিক আছে, আচ্ছা তাহলে ওই টাকাকে বলা হয় হচ্ছে আসল। তার মানে ব্যাংকের কাছ থেকে আমরা যে টাকাটা নিলাম সেই টাকাটা হচ্ছে আসল। যেমন দেখো, জসিম কিন্তু 2000 টাকা নিয়েছিল, তাই না? তাহলে এই 2000 টাকাকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে আসল টাকা। ঠিক আছে, এটিকেই বলা হয় আসল। এবং প্রাপ্ত বার্ষিক মুনাফা নিচের সূত্রটি দ্বারা
হিসাব করা হয়। আচ্ছা, তাহলে বার্ষিক মুনাফা মানে কি? বার্ষিক মুনাফা মানে হচ্ছে কি, বার্ষিক মানে আমি তোমাদেরকে বলেছি 1 বছরে, তাই না? এবং মুনাফা মানে হচ্ছে লাভ। তার মানে বার্ষিক মুনাফা দ্বারা আমরা বুঝতে পারি যে 1 বছরে কত টাকা লাভ ব্যাংক আমাদের কাছ থেকে নিবে বা জসিমের কাছ থেকে নিবে, সেটি বের করার জন্য কিন্তু একটা সূত্র রয়েছে, আমি তোমাদেরকে বলেছি। এই দেখো, এই যে কিন্তু সেই সূত্রটি, তাই না? আচ্ছা, সূত্রের আগে আমরা যদি এইখানে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে বার্ষিক মুনাফা 6%, এর অর্থ হলো 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। আমি তোমাদেরকে একটু আগে যে কথাটি বলেছি, এই যে 6% আমরা দেখতে পাচ্ছি, 6% দ্বারা কি বোঝানো হয়? 100 টাকার মধ্যে মানে প্রতি 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 6 টাকা, মানে 100 টাকার জন্য আমাদের লাভ দিতে হবে 6 টাকা করে, ঠিক আছে? মানে প্রতি 100 টাকার জন্য আমরা 6 টাকা করে লাভ দেব, ঠিক আছে? এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে। এবারে এই বার্ষিক মুনাফা বের করার যে সূত্রটি, দেখো এটিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে বার্ষিক মুনাফা সমান আসল গুণ, এরপরে উপরে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক মুনাফার হার ভাগ 100। এই যে দাগটি আমরা দেখতে পাচ্ছি, এই দাগকে বলা হয় হচ্ছে ভাগ, তাই না? তাহলে আমরা শিখলাম বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100। তাহলে এই সূত্রটিকে যদি আমরা মনে রাখতে পারি, মানে মুখস্থ রাখতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো অঙ্কের বার্ষিক যে মুনাফা সেটিকে কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো, তাই না? এখন এই সূত্রকে ব্যবহার করে আমরা কিভাবে বের করতে পারি, দেখো আমাদের সূত্রে বলা হয়েছে বার্ষিক মুনাফার সমান, প্রথমেই বলা হয়েছে আসল। তাহলে আসল দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা যে টাকাটা ঋণ নিয়েছিলাম, তাই না? তাহলে কত টাকা ঋণ নিয়েছিলাম? আমরা নিয়েছিলাম কিন্তু 2000 টাকা। তাহলে 2000 টাকা কিন্তু আসল। তাহলে আমরা শুরুতে কি করব? এই আসলের জন্য আমরা লিখব হচ্ছে প্রথমে 2000, তাই না? আমরা লিখলাম হচ্ছে প্রথমে, দেখো 2000, এরপরে একটু গুণ চিহ্ন রয়েছে, আমরা একটু গুণ চিহ্ন দিলাম। এরপরে এই দেখো, এরপরে আমরা কিন্তু মাঝে একটি দাগ দেখতে পাচ্ছি, এখানে একটি দাগ দিলাম। এরপরে বলা হয়েছে বার্ষিক মুনাফার হার। আচ্ছা, বার্ষিক মুনাফার হার দ্বারা কি বোঝানো হয়? কত পার্সেন্ট মুনাফা আমরা ব্যাংককে দিচ্ছি সেটিকেই কিন্তু বলা হয় বার্ষিক মুনাফার হার। যেমন আমাদের প্রশ্নে বলা হয়েছে কি 6% বার্ষিক মুনাফায়, তাই না? তাহলে এই যেহেতু বলা হয়েছে 6% বার্ষিক মুনাফায়, তার মানে এই 6 হচ্ছে কি বার্ষিক মুনাফার হার। আশা করি সকলেই বুঝতে পেরেছো। যেহেতু 6%, তার মানে আমরা কিন্তু এই বার্ষিক মুনাফার হার লিখবো 6, ঠিক আছে? তাহলে উপরে লিখবো হচ্ছে আমরা 6, এবং এই যে নিচে 100 রয়েছে, 100-র জন্য কিন্তু আমরা 100ই লিখে দেবো, এই নিচে লিখে দেবো 100। তাহলে কিন্তু দেখো এই সূত্র অনুযায়ী আমরা এখানে এটিকে সাজালাম, তাই না? এখন দেখো, এখন যদি আমরা কাটাকাটি করি, মানে ভাগ করি, এই যে 2000 আমরা দেখতে পাচ্ছি, এই 2000 কি উপরের সংখ্যা না নিচের সংখ্যা? এটি কিন্তু অবশ্যই উপরের সংখ্যা, তাই না? যে কোনো পূর্ণ সংখ্যা থাকলে আমরা কিন্তু সেটিকে উপরের সংখ্যা হিসেবে ধরবো, কারণ এর নিচে কিন্তু মনে মনে একটি 1 রয়েছে, ঠিক আছে? তাহলে এটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা এবং এটিকে কিন্তু আমরা অবশ্যই উপরে ধরবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটি যদি উপরে হয়, উপরে পাচ্ছি হচ্ছে 2000 গুণ এখানে পাচ্ছি 6, তাহলে এই দুটিই কিন্তু উপরের সংখ্যা, নিচে রয়েছে শুধুমাত্র 100। তাহলে আমরা যদি এবার উপরে নিচে কাটাকাটি করি, আমরা জানি কাটাকাটির ক্ষেত্রে কিন্তু আমাদের উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে কাটাকাটি করতে হয়, তাই না? আচ্ছা দেখো, এখন যদি আমরা 0 দ্বারা 0কে কাটি, দেখো এই উপরের একটি 0 কাটলাম, নিচের একটি 0 কাটলাম, এখানে উপরের আরও একটি 0 কাটলাম, নিচের আরও একটি 0 কাটলাম, 0 দিয়ে কিন্তু 0কে আমরা কেটে দিলাম। এবারে এখানে কিন্তু আমরা নিচে পাচ্ছি শুধুমাত্র 1, আর নিচে যখন আমরা শুধুমাত্র 1 পাই তখন কিন্তু আমরা আর কাটাকাটি করি না, তাই না? আমরা বুঝতে পারি যে আমাদের কাটাকাটি করা হয়ে গেছে। আচ্ছা, তাহলে নিচে যেহেতু 1 রয়েছে, এখন উপরে আমরা পাচ্ছি কি? উপরে পাচ্ছি 20, এবং এখানে একটি গুণ রয়েছে কিন্তু 20 গুণ 6, তাই না? এখন 20 এবং 6কে আমাদের গুণ করে দিতে হবে। দেখো 20 এবং 6কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? আমরা যদি একটু আলাদা জায়গাতে গুণ করে দেখি, দেখো 20 এবং 6কে যদি আমরা গুণ করি, দেখো এখানে যদি আমরা গুণ করি 20 এবং 6কে যদি আমরা গুণ করি, 6 এবং 0কে গুণ করলে হয় 6 0 0, 6 এবং 2কে গুণ করলে হয় 6 2 12, এখানে আমরা পাচ্ছি কিন্তু 120, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা মোট পাচ্ছি হচ্ছে 120। তাহলে আমরা একটু সমান চিহ্ন দিয়ে কিন্তু লিখতে পারি হচ্ছে কত? আমরা লিখতে পারি 120, তাই না? তাহলে এই 120 দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে বার্ষিক মুনাফা 120 টাকা, অর্থাৎ প্রতি বছর জসিমকে কত টাকা মুনাফা দিতে হবে? 120 টাকা কিন্তু প্রতি বছর মুনাফা দিতে হবে, মানে লাভ দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এটি কিন্তু সূত্রের মাধ্যমে আমরা এটিকে সমাধান করলাম। এই অঙ্কটিকে চাইলে কিন্তু আমরা আরও একটি নিয়মেও সমাধান করতে পারি। আচ্ছা দেখো, আমরা ধরে নিচ্ছি এই যে সূত্রটি, এই সূত্রটি আমাদের মনে নেই, আমরা ভুলে গেছি। তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করব? এরও কিন্তু অনেক সুন্দর এবং খুবই মজার একটি সমাধান রয়েছে। আচ্ছা দেখো, আমরা যদি সমাধানটি করার চেষ্টা করি, আমরা আবারও যদি প্রশ্নের কাছে ফিরে যাই, এখানে বলা হয়েছে জসিম একটি
ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায়, আমাদের বলা হয়েছে কি 6% বার্ষিক মুনাফা, এটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটি দ্বারা বোঝানো হয়েছে 1 বছরে 100 টাকায় মুনাফা দিতে হবে, মানে লাভ দিতে হবে 6 টাকা। 6% মানে কি 1 বছরে 100 টাকায় মুনাফা দিতে হবে 6 টাকা, তাই না? তাহলে যেহেতু আমরা 2000 টাকা নিয়েছি, 2000 টাকায় কয় টাকা মুনাফা দিতে হবে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? আমাদের বলা হয়েছে কি দেখো প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। আচ্ছা, তাহলে এই 2000 টাকায় কত টাকা মুনাফা দিতে হবে আমরা কিভাবে করে বের করব? যেহেতু মুনাফা আমাদের বের করতে বলা হয়েছে, যার কারণে কিন্তু আমরা এই মুনাফাটাকে শেষে গিয়ে লিখব, তাই না? আমরা শুরুতে কি লিখতে পারি? আমরা শুরুতে লিখতে পারি হচ্ছে 100 টাকায় মুনাফা দিতে হবে 6 টাকা। তারপরে আমরা লিখতে পারি কি 1 টাকায় মুনাফা দিতে হবে কত টাকা, এবং তারপরে আমরা বের করতে পারি 2000 টাকায় মুনাফা দিতে হবে কত টাকা। কারণ আমরা যদি 1 টাকায় কত টাকা মুনাফা দিতে হবে সেটিকে বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এর পরবর্তীতে 2000 টাকায় কত টাকা মুনাফা দিতে হবে সেটিকে খুব সহজেই বের করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা শুরুতে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে 100 টাকায় মুনাফা দিতে হবে 6 টাকা। তাহলে চলো আমরা একটু এটিকে সমাধান করার চেষ্টা করি। আমরা লিখতে পারি 100 টাকায় মুনাফা দিতে হবে, মুনাফা দিতে হবে কত টাকা? আমাদের যেহেতু বলা হচ্ছে 6% মানে কি, মানে 100 টাকায় 6 টাকা, তাই না? 100 টাকায় মুনাফা দিতে হবে 6 টাকা। আচ্ছা, আমরা লিখলাম হচ্ছে 100 টাকায় মুনাফা দিতে হবে 6 টাকা। তাহলে আমরা কি জানি? আমরা কিন্তু এর আগেও শিখেছি যে যদি 100 এর হিসেব দেওয়া থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কী করব? এইখান থেকে কিন্তু আমরা 1 টাকার হিসেব বের করব, ঠিক আছে? শুধুমাত্র 100 টাকার ক্ষেত্রে না, যে কোনো অঙ্কের ক্ষেত্রেই আমাদের যে হিসেবটি দেওয়া থাকবে সেইখান থেকে আমরা প্রথমে 1 টাকার হিসেব বের করব। যখন আমরা 1 টাকার হিসেব বের করতে পারবো তখন কিন্তু আমরা ওই 1 টাকা থেকে, মানে 1 টাকার হিসেব থেকে কিন্তু আমরা চাইলে 10 টাকার, 20 টাকার, 100 টাকার, 200 টাকার, 500 টাকার, 2000 টাকার বা যে কোনো সংখ্যার হিসেব কিন্তু আমরা বের করতে পারবো। যার কারণে কিন্তু আমরা শুরুতেই 1 টাকার হিসেবটা বের করব, ঠিক আছে? আমরা লিখব হচ্ছে 1 টাকায় মুনাফা দিতে হবে। আচ্ছা, 100 টাকায় যদি 6 টাকা মুনাফা দিতে হয়, 1 টাকায় কি নিশ্চয়ই অনেক কম দিতে হবে, তাই না? অর্থাৎ এই যে 6 টাকা, এই 6 টাকাকে আমরা এবারে কী করব? 100 দ্বারা ভাগ করব, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবারে কী করব? এই উপরে লিখবো হচ্ছে 6 এবং নিচে কিন্তু লিখবো হচ্ছে এই 100কে, ঠিক আছে? তাহলে আমরা পেলাম হচ্ছে 100 টাকায় মুনাফা দিতে হবে 100 এর 6 টাকা। এতটুকু আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো আমাদের প্রশ্নে বলা হয়েছে কি? আমাদের প্রশ্নে বলা হয়েছে সে কিন্তু ঋণ নিয়েছিল 2000 টাকা, তাই না? তাহলে 2000 টাকায় তাকে কত টাকা মুনাফা দিতে হবে এটি কিন্তু বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এবারে লিখতে পারি সুতরাং 2000 টাকায় মুনাফা দিতে হবে। আচ্ছা, 1 টাকায় যে পরিমাণ মুনাফা দিতে হবে 2000 টাকায় কি নিশ্চয়ই তার চেয়ে 2000 গুণ বেশি মুনাফা দিতে হবে, তাই না? যার কারণে আমরা এর সঙ্গে কিন্তু এবারে এই 2000কে গুণ করে দেব। দেখো আমরা যদি এখানে গুণ করি, এখানে যেটি আগে ছিল সেটিকে কিন্তু একই রকমভাবে লিখে দেব। উপরে ছিল, নিচে ছিল 100, আমরা নিচে লিখে দিলাম 100, উপরে ছিল 6, আমরা উপরে লিখে দিলাম 6। এখন এই যে 2000 আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাটিকে আমরা কোথায় গুণ করব? উপরের সংখ্যার সঙ্গে না নিচের সংখ্যার সঙ্গে? অবশ্যই উপরের সংখ্যার সঙ্গে, ঠিক আছে? এইখানের সংখ্যাটিকে কিন্তু আমরা প্রত্যেকবারে উপরের সংখ্যার সঙ্গেই গুণ করব। তাহলে এই 6 এর সঙ্গে আমরা এবারে গুণ করে দেব 2000কে, ঠিক আছে? 2000। আচ্ছা, তাহলে আমাদের এতটুকুর কাজ শেষ। এবারে যদি আমরা কাটাকাটি করি, দেখো আমরা এই শূন্যের সঙ্গে এই শূন্যকে কাটলাম, এই শূন্যের সঙ্গে এই শূন্যকে কাটলাম। এখন আমরা নিচে পাচ্ছি হচ্ছে শুধুমাত্র 1, আর নিচে যখন আমরা 1 পাই তখন কিন্তু আমাদের আর কাটাকাটির কিছুই থাকে না, তাই না? তাহলে এবারে আমরা কি করব? আমরা দেখব যে উপরে আমরা কি পেয়েছি, আমরা পাচ্ছি 6 গুণ 20। তাহলে 6 এবং 20কে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমরা উত্তরটাকে পেয়ে যাব। 6 এবং 20কে গুণ করলে আমি তোমাদের কিন্তু গুণ করে দেখিয়েছি, তাই না? 6 এবং 20কে গুণ করলে হয় হচ্ছে 120। হ্যাঁ, আমরা পাবো হচ্ছে 120। আচ্ছা, শেষে টাকা রয়েছে, আমরা লিখে দেব টাকা। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে এই যে নিচে যে 1 আমরা পাচ্ছি, এই 1কে কেন লিখলাম না? কারণ হচ্ছে যে কোনো সংখ্যার নিচে বা যে কোনো, এই দেখো যখন আমরা কাটাকাটি করব বা ভাগ করব তখন যদি নিচে আমরা 1 পাই তাহলে এই 1কে আমরা কখনোই লিখব না। কারণ হচ্ছে এই যে দেখো এই যে 120 আমরা লিখলাম, এই 120-এর নিচে কিন্তু একটি 1 মনে মনে রয়েছে, ঠিক আছে? এই 1কে যদি আমরা নিচে লিখি তাহলেও এখানে 1 রয়েছে, আর যদি 1কে নাও লিখি তারপরেও কিন্তু ওর নিচে একটি মনে মনে 1 রয়েছে, যার কারণে কখনোই আমরা এই নিচের 1টিকে লিখব না, ঠিক আছে? তাহলে এই যে 120 টাকা আমরা পাচ্ছি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা বুঝতে পারি 2000 টাকায় 1 বছরে মুনাফা দিতে হবে হচ্ছে 120 টাকা। তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে কিন্তু লিখতে পারি হচ্ছে 120 টাকা।
আচ্ছা দেখো, আমরা সূত্রের মাধ্যমেও যে উত্তরটি পেয়েছি এবং এইখানে মানে আমি এই যে নিয়মে এটিকে সমাধান করেছি, এই নিয়মেও কিন্তু ঠিক একই রকম উত্তরই আমাদের হয়েছে, তাই না? আমরা যদি সূত্রটাকে কখনো ভুলে যাই তখন কিন্তু এই নিয়মটা অনুসরণ করেও আমরা এই সমস্ত অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারি। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবার আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে নিচের সমস্যাগুলো কিভাবে সমাধান করব আলোচনা করি। দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু এখানে দুটি অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানের 1 নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি শুরুতেই একটি ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে বলা হয়েছে বার্ষিক মুনাফার হার অজ্ঞাত। অর্থাৎ এটি দ্বারা আমাদের বোঝানো হয়েছে যে বার্ষিক মুনাফার হার অজ্ঞাত, মানে হচ্ছে আমরা এটি জানি না এখনো পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আমরা প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল, বার্ষিক মুনাফার হার কত ছিল? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে সোহেল সে কী করলো, একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিল, তাই না? এবং সে 1 বছর পরে 856 টাকা ফেরত দিল, তার মানে কিন্তু সে বেশি টাকা ফেরত দিল, তাই না? আচ্ছা, এখন আমাদের বের করতে বলা হয়েছে বার্ষিক মুনাফার হার কত ছিল। আচ্ছা, তার মানে বার্ষিক মুনাফার হার মানে আমরা কি বুঝি? আমরা বুঝি 1 বছরে সে কত টাকা মুনাফা দিয়েছিল, তাই না? আচ্ছা, এখানে বলা হয়েছে কি মুনাফার হার। এই যে হার কথাটি আমরা দেখতে পাচ্ছি, হার মানে হচ্ছে কি, হার মানে 100 টাকায় কত টাকা দিয়েছিল, ঠিক আছে? মানে প্রতি 100 টাকায় সে কত টাকা মুনাফা দিয়েছিল, মানে সে কত টাকা লাভ দিয়েছিল, সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা শুরুতে কি বের করব? শুরুতে কিন্তু আমরা বের করব যে এই যে সে 800 টাকা নিয়েছিল, 800 টাকায় সে কয় টাকা লাভ দিয়েছিল, তাই না? তারপরে কিন্তু আমরা বের করতে পারবো যে 100 টাকায় কয় টাকা লাভ দিয়েছিল। আচ্ছা, তাহলে 800 টাকায় সে কয় টাকা লাভ দিয়েছিল আমরা কিভাবে করে বের করব? দেখো এখানে কিন্তু বলা হয়েছে সে 1 বছর পরে ফেরত দিল কত টাকা? 856 টাকা, তাই না? তাহলে এই 856 টাকা থেকে যেহেতু সে 800 টাকা নিয়েছিল, এই 800 টাকাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাব যে সে কত টাকা লাভ দিয়েছিল, মানে কত টাকা মুনাফা দিয়েছিল, তাই না? আচ্ছা, তাহলে আমরা শুরুতে কি লিখতে পারি? দেখো আমরা 1 নাম্বার দিয়ে লিখতে পারি 800 টাকায় 1 বছরে মুনাফা দিল, 1 বছরে মুনাফা দিল। আচ্ছা, 800 টাকায় সে 1 বছরে কত টাকা মুনাফা দিল? আমরা যেহেতু দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে বলা হয়েছে সে 800 টাকায় 1 বছর পরে ফেরত দিল হচ্ছে 856 টাকা, তাই না? তাহলে এই যে 856 টাকা ফেরত দিল, 856 থেকে যদি আমরা এই 800 টাকাকে বাদ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে সে কত টাকা মুনাফা দিল, মানে কত টাকা লাভ দিল, তাই না? তাহলে আমরা এবারে কী করতে পারি? 856 থেকে আমরা বিয়োগ করতে পারি হচ্ছে 800কে, তাই না? আমরা লিখব 800, শেষে কিন্তু আমরা লিখে দেব টাকা। আচ্ছা, দেখো আমরা লিখলাম 800 টাকায় 1 বছরে মুনাফা দিল, 856 বিয়োগ 800 টাকা। এখন এই 856 থেকে যদি আমরা 800কে বিয়োগ করি তাহলে কত পাবো? তাহলে আমরা পাবো কত? দেখো আমরা যদি শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করি, এখানে শেষে রয়েছে 6, 6 থেকে 0 চলে গেলে থাকে কিন্তু আমাদের 6, তাই না? আমরা এখানে লিখে দিলাম 6। এবার দেখো এখানে রয়েছে 5, 5 থেকে যদি আমরা এই শূন্যকে বিয়োগ করি তাহলে 5 থেকে 0 গেলে কিন্তু আবারও 5 থেকে যায়, আমরা এখানে লিখে দেব 5। এখানে রয়েছে 8, এখানেও রয়েছে 8, অর্থাৎ 8 থেকে যদি 8ই চলে যায় তাহলে কিন্তু আর কিছুই থাকে না, তাই না? তার মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। তার মানে এই যে 56 পাচ্ছি, এটি হচ্ছে কি, এটি কিন্তু মুনাফা, অর্থাৎ 800 টাকায় সে 1 বছরে মুনাফা দিয়েছিল 56 টাকা। আচ্ছা, যেহেতু আমরা 800 টাকায় পেয়েছি, 56 টাকা মুনাফা দিয়েছিল, এবারে আমাদের বের করতে হবে কি, আমাদের কিন্তু বের করতে হবে 100 টাকায় সে কয় টাকা মুনাফা দিয়েছিল, তাই না? যেহেতু মুনাফার হার আমাদের বের করতে বলা হয়েছে, হার মানে হচ্ছে 100 টাকায় কয় টাকা মুনাফা দিয়েছিল, তাই না? আচ্ছা, এখন আমরা লিখতে পারি হচ্ছে 800 টাকায় 1 বছরে মুনাফা দিল 56 টাকা। এবার আমরা নিচে লিখতে পারি হচ্ছে কি, এটির নিচে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে 1 টাকায় কয় টাকা মুনাফা দিল। কারণ হচ্ছে কি, আমি কিন্তু এর আগেও তোমাদের বলেছি আমরা যদি 1 টাকার হিসেব বের করতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো সংখ্যার হিসেব বের করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এবারে 800 নিচে লিখব হচ্ছে 1 টাকায়
এক বছরে মুনাফা দিল। আচ্ছা 800 টাকায় যদি 56 টাকা মুনাফা দেয়, 1 টাকায় কি কম দেবে না বেশি দেবে? অবশ্যই কম দেবে, তাই না? তাহলে আমরা এবারে কি করব, এই 56কে আমরা ভাগ করব 800 দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা এই উপরে লিখবো হচ্ছে 56, উপরে লিখবো আমরা 56 এবং নিচে কিন্তু এই 800কে লিখে দেবো। আমরা নিচে লিখবো 800, শেষে টাকা রয়েছে আমরা লিখে দিলাম টাকা। আচ্ছা আমাদের এই লাইনের কাজ শেষ। আমরা যেহেতু পেয়েছি যে 1 টাকায় সে 1 বছরের মুনাফা দিল 800 এর 56 টাকা, তাহলে এবারে আমরা কিন্তু বের করতে পারবো 100 টাকায় কত টাকা সে মুনাফা দিল, তাই না? আচ্ছা আমাদের কিন্তু প্রশ্নে এটিকেই বের করতে বলা হয়েছে। আমরা এখানে লিখবো সুতরাং 100 টাকায় 1 বছরে মুনাফা দিল। আচ্ছা 1 টাকায় যে পরিমাণ মুনাফা দিল, 100 টাকায় কি তার চাইতে নিশ্চয়ই 100 গুণ বেশি মুনাফা দিবে, তাই না? তাহলে আমরা এবারে কি করব, এই যে 1 টাকায় যে মুনাফা দিল এর সঙ্গে কিন্তু আমরা 100কে গুণ করে দেব। আচ্ছা তাহলে আমরা এবারে কি করব, দেখো আমরা যদি একটু নিচে লিখি এই লাইনটা, আমরা এখানে দেখতে পাচ্ছি 800 এর 56, এটিকে যেভাবে রয়েছে আমরা সেভাবেই লিখে দেব। নিচে রয়েছে 800, আমরা লিখে দিলাম 800, উপরে রয়েছে 56, আমরা উপরে লিখে দিলাম 56। এখন এই যে 100কে আমরা কার সঙ্গে গুণ করব, আমরা কিন্তু এই সংখ্যাটাকে অবশ্যই উপরের সংখ্যার সঙ্গে গুণ করব, তাই না? অর্থাৎ এই উপরে যে 56 রয়েছে এর সঙ্গে কিন্তু আমরা গুণ করব 100কে, তাই না? আচ্ছা তাহলে এবারে দেখো আমাদের কিন্তু এই লাইনের কাজও শেষ। এখন আমরা কি করব, এইখানে আমরা কাটাকাটি করব, তাই না? উপর এবং নিচে কাটাকাটি করব। আচ্ছা যদি কাটাকাটি করি, দেখো এই শূন্যের সঙ্গে এই শূন্যকে কেটে দিলাম, এই শূন্যের সঙ্গে এই শূন্যকে কেটে দিলাম। এখন এখানে রয়েছে শুধুমাত্র 1, এখানে রয়েছে 8। তাহলে এবারে 8-এর সঙ্গে কিন্তু আমরা 56কে কাটাকাটি করব। 8 দ্বারা কি আমরা 56কে ভাগ করতে পারি? হ্যাঁ, আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56। আমরা পাই হচ্ছে 7 8 56, অর্থাৎ 8 দ্বারা যদি আমরা 56কে ভাগ করি তাহলে আমরা পাবো 7 8 56, মানে আমরা কিন্তু পাবো 7, তাই না? আমরা কিন্তু পাবো 7 এবং নিচে কিন্তু আমরা পাবো শুধুমাত্র 1, কারণ 8 দ্বারা আমরা 8কেও কেটেছি, আবার 8 দ্বারা কিন্তু আমরা 56কেও কেটেছি। তাহলে 8 দ্বারা যখন 8কে কাটলাম তখন আমরা পাচ্ছি হচ্ছে 8 1 8, আমরা এই জন্য এখানে লিখে দিলাম 1। এখন দেখো আমি কিন্তু তোমাদেরকে আগেও বলেছি যে নিচে যখন আমরা 1 পাবো তখন এই 1টাকে কিন্তু আমরা আর লিখবো না, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার নিচেই কিন্তু 1 থাকে। ঠিক আছে, নিচে 1 পেলে কিন্তু সেটিকে লিখতে হয় না। তাহলে উপরে আমরা কি পাচ্ছি, 7 গুণ 1। এখন এই 7 এবং 1কে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয়, 7 1 7। তার মানে আমরা কিন্তু এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখতে পারি 7, শেষে যেহেতু টাকা ছিল আমরা লিখতে পারি হচ্ছে কি, আমরা কিন্তু শেষে লিখে দিতে পারি টাকা, তাই না? অর্থাৎ 7 টাকা। এই 7 টাকা দ্বারা আমরা কি বুঝতে পারি, এই 7 টাকা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি 100 টাকায় 1 বছরে মুনাফা ছিল হচ্ছে 7 টাকা। তার মানে এই যে 100 টাকায় 1 বছরের মুনাফা, এটিকে কিন্তু আমরা বলতে পারি বার্ষিক মুনাফার হার, তাই না? বার্ষিক মুনাফার হার হচ্ছে কত টাকা, বার্ষিক মুনাফার হার ছিল হচ্ছে 7 টাকা। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 7 টাকা। দেখো এটিকে কত সহজে আমরা সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 2 নম্বরে বলা হয়েছে আসল অজ্ঞাত। আসল অজ্ঞাত মানে কি, মানে হচ্ছে এই অঙ্কে কিন্তু আমাদের আসল টাকাটা দেয়া নেই। ঠিক আছে, আমাদের বের করতে হবে যে আসল টাকা কত। আসল মানে কি, আসল মানে হচ্ছে আমরা ব্যাংক থেকে যে টাকাটা ঋণ নেই সেটিকেই কিন্তু বলা হয় আসল টাকা, তাই না? ধরো আমরা ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিলাম, তাহলে এই 50,000 টাকাই হচ্ছে আসল টাকা। যদি আমরা 5,000 টাকা ঋণ নিই তাহলে এই 5,000 টাকাই হচ্ছে আসল টাকা। তাহলে এই প্রশ্নে কিন্তু আমাদের সেই আসল টাকাটা বের করতে হবে। আচ্ছা আমরা যদি প্রশ্নটিকে একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল, আসল কত টাকা ছিল। আচ্ছা দেখো আমাদের কিন্তু আসল বের করতে বলা হয়েছে, তাই না? আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায়, বার্ষিক 5% মুনাফায় মানে কি, বার্ষিক মানে হচ্ছে 1 বছরে সে 100 টাকায় 5 টাকা মুনাফা দেবে, মানে 1 বছরে 100 টাকায় 5 টাকা লাভ দেবে, তাই না? মুনাফা মানেই তো লাভ। এই 5% দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি 100 টাকায় 5 টাকা, তাই না? তাহলে 100 টাকায় সে কি করবে, প্রতি 100 টাকায় সে কিন্তু 5 টাকা করে মুনাফা দেবে। এখন এই শর্তে সে কিছু টাকা ঋণ নিল এবং ঋণ নেওয়ার পরে সে 1 বছর পরে 30 টাকা মুনাফা দিল। 1 বছর যখন হয়ে গেল তখন কিন্তু সে মোট মুনাফা দিল
30 টাকা, মানে লাভ দিল হচ্ছে 30 টাকা। এখন সে যদি 30 টাকা লাভ দেয়, এখন আমাদের বের করতে বলা হয়েছে আসল কত টাকা ছিল, মানে ব্যাংক তাকে কত টাকা দিয়েছিল, তাই না? সেটিই তো আসল। এখন এই আসলটাকে আমরা কীভাবে করে বের করতে পারি? দেখো এটি কিন্তু খুব সহজ। হ্যাঁ, তোমরা একটু যদি বোঝার চেষ্টা করো, দেখো একবার বোঝার চেষ্টা করলে আশা করি বুঝতে পারবে। দেখো আমাদের শুধুমাত্র দেওয়া রয়েছে কি, বার্ষিক মুনাফার হার দেওয়া রয়েছে এবং সে কত টাকা মুনাফা দিয়েছিল সেটি কিন্তু দেওয়া রয়েছে। এখন এই দুটিকে ব্যবহার করে আমরা কিভাবে করে আসল বের করতে পারি? দেখো আমরা এই যে বলা হয়েছে বার্ষিক 5% মুনাফা, এটি দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে? এটি দ্বারা কিন্তু বোঝানো হয়েছে যে সে যদি 100 টাকা নেয়, তাহলে 100 টাকায় কিন্তু তার লাভ দিতে হবে 5 টাকা, তাই না? 5% মানে কি, 100 টাকায় লাভ দিতে হবে 5 টাকা। অর্থাৎ এই কথাটিকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি, আমরা যদি এইভাবে বলি যে 5 টাকা যদি সে মুনাফা দেয়, তাহলে আসল হবে হচ্ছে 100 টাকা, তাই না? 5% মানে কি, যদি সে 5 টাকা মুনাফা দেয়, আসল হবে 100 টাকা। আচ্ছা, যেহেতু আমাদের আসল বের করতে বলা হয়েছে, তাহলে কিন্তু আমরা আসলটাকে শেষে লিখবো, কারণ আমরা জানি প্রশ্নে যেটি বের করতে বলা হয় সেটিকে আমরা একদম শেষে গিয়ে লিখি, তাই না? আচ্ছা, আসল যেহেতু বের করতে বলা হয়েছে, তাহলে আমরা এটাকে কীভাবে করে সাজাতে পারি? আমরা প্রথমে লিখতে পারি 5 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। তারপরে আমরা লিখবো 1 টাকা মুনাফা হলে আসল কত টাকা। তারপরে কিন্তু আমরা বের করব যে 30 টাকা মুনাফা হলে আসল কত টাকা। সে যেহেতু 30 টাকা মুনাফা দিয়েছিল, তার মানে 30 টাকা মুনাফা যদি হয়, তাহলে আসল কত টাকা সেটিকে কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? প্রথমে আমরা লিখবো 5 টাকা মুনাফা হলে আসল 100 টাকা, তাই না? আচ্ছা, চলো আমরা একটু সমাধান করার চেষ্টা করি। আমরা 2 নাম্বার দিয়ে কী লিখবো? আমরা লিখবো হচ্ছে 5 টাকা মুনাফা হলে 5 টাকা, আচ্ছা দেখো 5 টাকা মুনাফা হলে আসল হচ্ছে কত টাকা? আসল কিন্তু 100 টাকা, তাই না? আসল 100 টাকা। আচ্ছা, আমরা লিখলাম 5 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। আসলটাকে আমরা শেষে কেন লিখলাম? কারণ আমাদের কিন্তু এই প্রশ্নে আসল টাকাটাই বের করতে বলা হয়েছে, তাই না? এই জন্য আসলটাকে আমরা শেষে লিখলাম। আচ্ছা, এবারে আমরা কি লিখবো? আমরা কিন্তু এবারে লিখবো 1 টাকা মুনাফা হলে, 1 টাকা মুনাফা হলে আসল কত টাকা? দেখো 1 টাকা যদি মুনাফা হয়, তাহলে আসল কিন্তু অবশ্যই আরও কমে যাবে, তাই না? অনেক কম হবে। তাহলে আমরা কি করব? এই 100কে এবারে 5 দ্বারা ভাগ করব। আমরা কিভাবে করে ভাগ করব? উপরে আমরা লিখবো হচ্ছে 100 এবং নিচে কিন্তু আমরা লিখবো 5, শেষে টাকা রয়েছে, আমরা লিখে দেব টাকা। আমরা কিন্তু প্রতিটা অঙ্কেই এই 1টাকে ব্যবহার করব, ঠিক আছে? কারণ আমরা 1 টাকার যদি হিসেবটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো টাকার হিসেব বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এবার প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে 1 বছরে সে মুনাফা দিয়েছিল কত টাকা? 30 টাকা। তাহলে আমরা এবারে একের নিচে লিখবো সুতরাং, আমরা লিখবো সুতরাং 30 টাকা মুনাফা হলে আসল, আচ্ছা 30 টাকা মুনাফা হলে আসল কত টাকা হবে? 1 টাকা মুনাফা হলে আসল যে কয় টাকা হবে, 30 টাকা মুনাফা হলে কিন্তু আসল এর 30 গুণ বেশি হবে, তাই না? অর্থাৎ এই টাকাটার সঙ্গে আমরা যদি এবারে 30কে গুণ করে দিই, তাহলেই কিন্তু পেয়ে যাব যে 30 টাকা মুনাফা হলে আসল কত টাকা, তাই না? তাহলে আমরা এইখানে যা আছে আমরা একই রকমভাবে রেখে দিলাম। উপরে রয়েছে 100 এবং নিচে রয়েছে কত? 5, তাই না? এখন এই যে 30 আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে 30 আমরা দেখতে পাচ্ছি, এই 30টাকে আমরা কোথায় গুণ করব? এই 30কে কিন্তু আমরা অবশ্যই উপরের সংখ্যার সঙ্গে গুণ করব, কারণ আমরা জানি এই সংখ্যাটিকে উপরের সংখ্যার সঙ্গে গুণ করতে হয়, তাই না? আমরা এখানে গুণ করে দেব 30। আচ্ছা, শেষে টাকা রয়েছে, আমরা কিন্তু টাকাটাকে একই রকমভাবে রেখে দেব। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 5, নিচে রয়েছে 5, উপরে রয়েছে 100 এবং এখানে রয়েছে 30। এখন 5 দ্বারা কিন্তু আমরা চাইলে 100কেও কাটতে পারি, আবার 5 দ্বারা চাইলে 30কেও আমরা কাটতে পারি। আমাদের যেটি দ্বারা সুবিধা হবে আমরা সেটি দ্বারাই কিন্তু কাটতে পারি। হ্যাঁ, আমাদের উত্তর একই হবে, তোমরা যেভাবেই কাটাকাটি করো না কেন উত্তর একই হবে। আচ্ছা, যেহেতু 30 ছোট, তাহলে 30কে যদি আমরা 5 দ্বারা কাটি, দেখো আমরা প্রথমে 5কেও 5 দ্বারা ভাগ করব, 30কেও কিন্তু 5 দ্বারা ভাগ করব। 5কে 5 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 5 1 5, আমরা পাই হচ্ছে 1। আবার 5 দ্বারা যদি 30কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 5 6 30, অর্থাৎ 6 বার ভাগ করা যাবে, তাই না? তাহলে আমরা এই 30কে কেটে দিয়ে লিখে দেব 6। আচ্ছা, নিচে যেহেতু আমরা 1 পেয়ে গেছি, তার মানে কিন্তু আমাদের কাটাকাটির আর কিছু নেই, আমাদের কাটাকাটি শেষ। এবার আমরা কি করব? উপরে আমরা লক্ষ্য করব, উপরে পাচ্ছি হচ্ছে 100 গুণ 6। এখন এই 100 সঙ্গে 6কে আমরা গুণ করে দেবো, তাহলেই তো আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে 100 এবং 6কে গুণ করলে কত হয়? 6 100 গুণে 600। আমরা কিন্তু আলাদা জায়গাতে গুণ করেও দেখতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমরা পাবো হচ্ছে 600। এই যে 600 এবং শেষে রয়েছে টাকা, এই 600 টাকা দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা আমরা বুঝতে পারি 30 টাকা যদি মুনাফা হয়, তাহলে আসল হচ্ছে
600 টাকা। তার মানে সে কিন্তু ব্যাংক থেকে 600 টাকা নিয়েছিল। ঠিক আছে, 600 টাকা নিয়ে 1 বছর পরে সে মুনাফা দিয়েছিল 30 টাকা। দেখো আমরা কত সহজে আসলটাকে বের করে ফেললাম। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। আমরা উত্তর দিয়ে কি লিখবো? উত্তর দিয়ে আমরা লিখবো হচ্ছে 600 টাকা। দেখো কত সহজ। এরপরে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে একদম নিচে এই 1 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? আচ্ছা আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? এখন কিন্তু আমাদের আসল বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আসল আমরা কিন্তু একটু আগে যে অঙ্কটি করেছি, অর্থাৎ এই 2 নাম্বার যে অঙ্কটি করেছি, ঠিক একই রকম নিয়মেই কিন্তু আমাদের এই অঙ্কটিকেও সমাধান করতে হবে। আমরা আসল কিভাবে করে বের করব? যেহেতু আমাদের এখানে দেখো বার্ষিক মুনাফার হার দেওয়া রয়েছে, তাই না? এটিকে দেখেই কিন্তু আমরা এটিকে ব্যবহার করেই কিন্তু আমরা আসল টাকাটা বের করতে পারি। এই যে বলা হয়েছে বার্ষিক 8% মুনাফা, এটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটি দ্বারা কিন্তু বোঝানো হয়েছে যে 1 বছরে আমরা প্রতি 100 টাকায় 8 টাকা মুনাফা দেব। ঠিক আছে, 8% মানে কি 100 টাকায় 8 টাকা করে কিন্তু মুনাফা দিতে হবে, মানে লাভ দিতে হবে, তাই না? আচ্ছা তাহলে এই কথাটিকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, যেহেতু আমাদের আসল বের করতে বলা হয়েছে, তাহলে এই কথাটিকে আমরা এমনভাবে করে সাজাবো যেন আসলটা আমরা শেষে গিয়ে লিখি। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে করে সাজাতে পারি? আমরা লিখতে পারি 8 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। দেখো এখন কিন্তু আসলটা শেষে আমরা নিয়ে গেলাম, আমরা লিখলাম 8 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। তারপরে আমরা লিখবো হচ্ছে 1 টাকা মুনাফা হলে আসল কত টাকা, এবং তারপরে বের করব 600 টাকা মুনাফা হলে আসল কত টাকা। যেহেতু আমরা 1 বছর পরে 600 টাকা মুনাফা দিয়েছি ব্যাংকে, তাই না? তাহলে 600 টাকা মুনাফা হলে আসল কত টাকা, সেটি কিন্তু আমরা শেষে গিয়ে বের করব। দেখো কত সহজ। তাহলে আমরা শুরুতে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে 8 টাকা মুনাফা হলে আসল 100 টাকা, তাই না? আচ্ছা দেখো আমরা 1 নাম্বার দিয়ে লিখতে পারি 8 টাকা 8 টাকা মুনাফা হলে 8 টাকা মুনাফা হলে অর্থাৎ 8 টাকা লাভ দিতে হলে আসল হচ্ছে কত টাকা? আসল 100 টাকা, তাই না? আসল 100 টাকা। আচ্ছা আমরা লিখলাম 8 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। এবার আমরা নিচে কি লিখবো? আমরা কিন্তু শুরুতেই বের করবো 1 টাকা মুনাফা হলে আসল কত টাকা, তাই না? তাহলে আমরা লিখবো হচ্ছে 1 টাকা মুনাফা হলে আসল। আচ্ছা 1 টাকা মুনাফা হলে আসল কি নিশ্চয়ই কমে যাবে। আচ্ছা তাহলে আমরা এবারে কি করব? এই 100কে কিন্তু 8 দ্বারা ভাগ করব। আমরা উপরে লিখবো হচ্ছে 100 এবং নিচে লিখবো 8, তাই না? এই 8কে কিন্তু আমরা নিচে লিখবো, শেষে টাকা রয়েছে, আমরা টাকাটাকে একই রকমভাবে রেখে দিলাম। আচ্ছা আমরা পেয়ে গেলাম 1 টাকা মুনাফা হলে আসল হচ্ছে 8-এর 100 টাকা। আচ্ছা এইবারে আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? আমরা কত টাকা মুনাফা দিয়েছিলাম? আমরা 1 বছর পরে কিন্তু মুনাফা দিয়েছিলাম 600 টাকা, তাই না? তাহলে এখন আমরা লিখবো 600 টাকা মুনাফা হলে আসল কত টাকা, তাই না? তাহলে আমরা এখানে লিখবো একটি সুতরাং দিয়ে, আমরা লিখবো সুতরাং 600 টাকা মুনাফা হলে আসল। আচ্ছা 1 টাকা মুনাফা হলে আসল যা হবে, 600 টাকা যদি মুনাফা হয় তাহলে কি নিশ্চয়ই ওর 600 গুণ বেশি হয়ে যাবে না? হ্যাঁ 600 গুণ কিন্তু বেশি হয়ে যাবে, যার কারণে এর সঙ্গে কিন্তু আমরা এবারে 600কে গুণ করে দেবো, তাই না? আচ্ছা তাহলে এখানে যা রয়েছে আমরা একই রকমভাবে রেখে দেবো। উপরে রয়েছে 100, নিচে রয়েছে 8। এখন এই যে 600, এই 600কে আমরা গুণ করবো কার সঙ্গে? আমরা কিন্তু এই সংখ্যাটিকে অবশ্যই উপরের সংখ্যার সঙ্গে গুণ করবো, তাই না? আমরা উপরে গুণ দিয়ে লিখে দেবো 600। আচ্ছা আমরা এখানে লিখে দিলাম 600। এখন দেখো শেষে টাকা রয়েছে, আমরা যদি টাকাটাকে একই রকমভাবে রেখে দিই, এবার যদি আমরা উপরে নিচে কাটাকাটি করি, দেখো কতবার কাটাকাটি করা যায়। আমরা কি 8 দ্বারা 100কে কাটতে পারবো, মানে ভাগ করতে পারবো? পারবো না কিন্তু বন্ধুরা। আবার দেখো 8 দ্বারা কি আমরা 600কে ভাগ করতে পারবো? আমরা একটু ভাগ করে দেখি তো 8 দ্বারা 600কে ভাগ করা যায় কিনা। আমরা আলাদা জায়গাতে কিন্তু ভাগ করে দেখবো। হ্যাঁ আচ্ছা 8 দ্বারা যদি 600কে আমরা একটু ভাগ করার চেষ্টা করি, দেখো 8 দ্বারা প্রথমে এক অঙ্ক অর্থাৎ 6কে ভাগ করা যাবে না, আমরা 2 অঙ্ককে ভাগ করবো। 2 অঙ্ক মিলে হয় 6 এবং 0, এই দুটি মিলে হয়ে যায় 60। তাহলে 60কে কি 8 দ্বারা ভাগ করা যাবে? আমরা যদি একটু 8-এর ঘরে নামতে পারি, 8-কে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 8 হয়ে যায় কিন্তু 64, তাহলে 7 8 হয় 56, তাই না? অর্থাৎ 8-এর সঙ্গে যদি আমরা 7কে গুণ করি তাহলে হয় 7 8
56, আমরা এখানে লিখে দিলাম 56। এবারে এই 60 থেকে যদি 56কে বিয়োগ করি, দেখো 0 থেকে 6কে বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট, এটিকে আগে আমাদের বড় বানাতে হবে, তাই না? আমরা কি করলাম, এই পাশের ঘরে গিয়ে 6-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম। দেখো ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 0, তাই না? যখন এই 6-এর কাছ থেকে 1কে ওর কাছে নিয়ে আসলাম, 1 এবং 0 মিলে কিন্তু এখন হয়ে গেল 10, তাই না? এখন এই 10 থেকে কিন্তু আমরা 6কে বিয়োগ করতে পারবো। 10 থেকে 6 চলে গেলে কত থাকে? হ্যাঁ, আমরা জানি 10 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 4, আমরা এখানে লিখে দিলাম 4। এবার দেখো এখানে কিন্তু আমরা 6 দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কি 6 রয়েছে? না বন্ধুরা, 6 থেকে যেহেতু আমরা 1 দিয়েছিলাম ওর কাছে, মনে আছে? যার কারণে এই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 5। 5 থেকে নিচের 5 বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 4। এবারে বাকি রইল কি, দেখো এই 0টাকে কিন্তু এখনও ভাগ করা বাকি রইল। এই জন্য আমরা কী করবো, এই 0কে সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। এখন এই 4 এবং 0 মিলে হয়ে গেল 40। এবার দেখো তো 5 8-এর সঙ্গে কতকে গুণ করলে 40 হয়? আমরা জানি 5 8 40, অর্থাৎ 8-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 8 40। 40 থেকে 40কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। এবার আমরা উত্তর পাচ্ছি কত? উত্তর কিন্তু পাচ্ছি 75, তাই না? তাহলে আমরা এই যে 75 পাচ্ছি, 75 দ্বারা আমরা কি বুঝতে পারি? 8 দ্বারা যখন আমরা 600কে কাটাকাটি করলাম তখন উত্তর হবে হচ্ছে 75, তাই না? অর্থাৎ 8 দ্বারা 8কে আমরা কয়বার কাটতে পারবো? 8 দ্বারা 8কে কাটলে হয় 8 1 8, একবার আমরা কাটতে পারবো, আমরা পাবো হচ্ছে 1। আবার 8 দ্বারা যদি 600কে আমরা কাটি তাহলে পাবো হচ্ছে 75, তাই না? আমরা 600কে কেটে দিয়ে লিখে দিলাম 75। আচ্ছা, এবারে দেখো এখন আমরা নিচে যেহেতু 1 পাচ্ছি, তাহলে কিন্তু আমাদের কাটাকাটি করা শেষ, আমরা এটি বুঝতে পারি, তাই না? এখন উপরে আমরা পাচ্ছি হচ্ছে 100 গুণ 75। এখন এই 100-র সঙ্গে যদি 75কে আমরা গুণ করি তাহলে কত হয় দেখো। আমরা যদি 100-র সঙ্গে যদি আমরা 75কে গুণ করি, দেখি কত হয়। দেখো প্রথমে 5 দ্বারা যদি প্রত্যেকটিকে গুণ করি, 5 এবং 0কে গুণ করলে হয় 5 0 গুণে 0, 5 এবং এই 0কে গুণ করলে হয় 5 0 গুণে আবারও 0, 5 এবং 1কে গুণ করলে হয় 5 1 5, আমরা লিখে দিলাম 5। আমাদের 5 দ্বারা গুণ করা হয়ে গেলে এবার নিচের লাইনে এসে কী করব, আমরা জানি একটু 0 দিতে হয়, আমরা একটু 0 দিলাম। এখন দেখো যদি আমরা এবারে 7 দ্বারা এই উপরে 3টিকে গুণ করি, 7 দ্বারা 0কে গুণ করলে হয় 7 0 গুণে 0, 7 দ্বারা এই 0কে গুণ করলে হয় 7 0 গুণে আবারও 0, 7 দ্বারা 1কে গুণ করলে হয় 7 1 7। আচ্ছা, আমাদের গুণ করা হয়ে গেল। এখন আমরা এই দুটি সংখ্যাকে যদি যোগ করে দিই, দেখো 0 এবং 0কে যোগ করলে হয় 0, 0 0কে যোগ করলে হয় 0, 5 এবং 0কে যোগ করলে হয় 5। এখানে দেখো শুধুমাত্র 7 রয়েছে, 7-এর 7 কিন্তু নিচে নেমে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? এখানে আমরা পাচ্ছি 7500, বা আমরা এটিকে বলতে পারি 7500, তাই না? তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা কিন্তু এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখে দেবো হচ্ছে 7500, তাই না? আচ্ছা দেখো আমরা এখানে কি করব, একটি সমান চিহ্ন দিয়ে লিখে দেবো হচ্ছে 7500 টাকা। আচ্ছা, আমি যে রাফটি করেছি এই রাফগুলো কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? অঙ্কের জায়গাটা আমাদের সবসময় ফ্রেশ রাখতে হবে। আচ্ছা, এই যে 7500 টাকা আমরা পাচ্ছি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা বুঝতে পারি 600 টাকা যদি মুনাফা হয় তাহলে আসল হচ্ছে 7500 টাকা। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে 7500 টাকা। দেখো এখানে প্রত্যেকটি অঙ্ক আমরা কত সহজেই সমাধান করে ফেললাম। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।